বাইরে থেকে এবার আওয়াজ শুরু হলো, খোদ 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 করে। নিতাই শিউরে উঠে বলল, ওটা আবার কে রে বাবা? গরু কি ছাগল খোপ খোপ করে ডাকে নাকি? তারপরেই আমরা সব হয়ে দেখলাম দরজার সামনে এসে দাঁড়ালো একটা কিম্ভূত কিমাকার ছায়া মূর্তি। আবার সে সেই বিশ্রী স্বরে ডাকলো, খোঁত 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 করে। গপ্পরাজের থেকে আপনাকে স্বাগত জানাই। সেরা বাংলা অডিও স্টোরির জন্য আপনার ওয়ান স্টপ সলিউশন। সাসপেন্স, কমেডি, থ্রিলার এবং নাটক সহ আমরা এক গুচ্ছ গল্পের ডালে নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আপনি যদি ভূতের গল্প শুনতে ভালোবাসেন, বা আপনার পছন্দ যদি হয় কোনো হাসির গল্প বা কোনো গোয়েন্দা গল্প, তাহলে হ্যাঁ, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। যদিও আমাদের ডালিতে আছে আরও অনেক কিছু। ইন্ডাস্ট্রির কিছু প্রতিভাবান ও উদীয়মান ভয়েস ওভার আর্টিস্টদের নিয়ে আমরা আমাদের চ্যানেলের কাস্টিং করেছি, এবং আমাদের বিশ্বাস তাদের একাগ্রতা ও আমাদের চ্যানেলের উচ্চমানের সাউন্ড কোয়ালিটি আপনার গল্প শোনার এক্সপেরিয়েন্সকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। এটা আমরা বিশ্বাস করি। আমরা প্রতি সপ্তাহেই একটা করে নতুন গল্প নিয়ে আপনার সামনে হাজির হচ্ছি, তাই আপনার শোনার জন্য নতুন বিষয়বস্তুর কোনো অভাব হবে না। আপনারা যদি এই চ্যানেলে আপনার পছন্দের গল্পগুলোকে খুঁজে পান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনার পছন্দের সেই সব গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের গল্প। আমি, নিতাই আর সত্য, তিনজনেই ছিলুম এক সহপাঠী। প্রায় 40 বছর আগেকার কথা। স্থির ছিল সত্যদের বাগানে মাছ ধরতে যাব। তাদের বাগান ছিল মার্টিন কোম্পানির শিয়ালখানা লাইনের একটি গ্রামে। এতদিন পরে গ্রামের নামটি আর স্মরণ হচ্ছে না। সত্য বলল, সকাল 8টার মধ্যেই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। এত সকালে আমাদের ভাতের হাঁড়ি নামে না। মাছ ধরতে গিয়ে সারাদিন উপোস থাকবো নাকি রে? না ভাই, বাগানের কাছেই আমার এক বন্ধুর বাড়ি, সেইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আজই বন্ধুকে চিঠি দিচ্ছে। ভোজন সমস্যার একটা সমাধান হয়ে গেল। নির্দিষ্ট দিনে 3 বন্ধুতে যাত্রা করল। প্রায় যথাস্থানে গিয়ে হাজির হলুম প্রায় দুপুরবেলায়। দিব্যি বাগানখানি, আকারে মাঝারি, কানায় কানায় ভরা একটা পুকুর। পুকুর পাড়ের ওপরে আম, কাঁঠাল, তাল, নারিকেল গাছের সারি। পশ্চিম দিকে একখানি ছোটোখাটো বাংলো। কিন্তু আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করল আর একটি দৃশ্য। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে দেখা যায় খালি ধু ধু মাঠ। সেই অনাহত তেপান্তরের উপর দিয়ে দূর, বহু দূরে অগ্রসর হয়ে দৃষ্টি যেখানে গিয়ে থামে, সেখানে প্রান্তর ও আকাশের সীমারেখার বিরাজ করছে সুদীর্ঘ নীল অরণ্যের প্রাচীর। সেদিনকার মেঘলা আকাশ জল ছাড়া দিচ্ছে না বটে, কিন্তু জলের ভারে করছে যেন থমথম। উত্তর দিকে কয়লা কালো মেঘের পৃষ্ঠপটে আঁকা একটা বাঁশ ঝাঁকের কাঁচা সবুজ অংশ দেখাচ্ছে কিন্তু ভারী চমৎকার। মাঠের বুকও শ্যাম সুন্দর করে রেখেছে কড়াইশুটির ক্ষেতের পর ক্ষেত। এইসব দেখে জুড়িয়ে গেল আমার ধুলো ধোয়া ক্লান্ত শহরের চোখ। সত্তর বন্ধু এসে বলল, চলুন, আহার প্রস্তুত।
খেয়ে দিয়ে মাছ ধরতে বসবেন। পূর্ণ উদরে পরিতৃপ্ত আনন্দ নিয়ে পান চিবোতে চিবোতে মাছ ধরতে বসে গেলাম। সত্য শুধুলো, হ্যাঁ প্রসাদ, তোমার মাছ ধরার অভ্যেস আছে তো? আরে অভ্যাস কাকে বলে জানি না, তবে মাঝে মাঝে মাছ ধরি বই কি। তাই নাকি? ছেলেবেলায় যখন রাওয়ালপিন্ডিতে থাকতুম তখন প্রায় ছিপ হাতে করে নিয়ে নদীর ধারে গিয়ে বসতুম। বার কয়েক ঠিক সাপের মতো দেখতে একরকম মাছ ধরেছি, কিন্তু ভাই ধরাই সার, সে মাছ আমাদের ভাগে লাগতো না। তারপর বাংলায় ফিরে এসে কখনো কখনো এ বাগান সে বাগান ঘুরে চুনো মাছও ধরেছি। গঙ্গাতেও হাত সুতো ফেলে ডাঙায় এনে তুলেছি 8 ট্যাংরা মাছ, যা বাড়িতে আনলে মা আমাকে স্নান করতে বলতেন। তাদের মতে 8 ট্যাংরা হচ্ছে মাছেদের ম্যাথর। নিতাই বলল, বোঝা গেছে, বোঝা গেছে তুমি হচ্ছে একজন ওস্তাদ মৎস্য শিকারী। আমি একটু বিচলিত হয়ে বললুম, ঠাট্টা করছো ভাইয়া? করো, কিন্তু শহর থেকে দূরে কোথাও মাছ ধরতে এলে আমি মাছ ধরাটাকেই বড় বলে মনে করি না। তাহলে তুমি বলতে চাও মাছ ধরতে বসে মাছ না ধরাই হচ্ছে বড় বাহাদুরি? উফ, তাও না। আসলে আমার কাছে মাছ ধরতে আসাটা হলো একটা ওজন মাত্র। আসলে শহর ভুলে আমি প্রকৃতির বুকের ভিতরে পালিয়ে আসতে চাই। এই যে চোখের সামনে রয়েছে ফুল ফোটানো, ঘাস জমির ফ্রেমে বাঁধানো আয়নার মতো ঢলঢলে সরোবর। দেখো এর কালো জলে কেমন ঝুঝুরু ঝুঝুরু বাতাসে তালে তালে নাচছে সবুজ তরুণ ছায়া নট আর আকাশের প্রতিচ্ছবি। আর মাথার ওপরে উচ্ছ্বলিত মেঘোৎসবের শোভাযাত্রা। ওদিকে রয়েছে তেপান্তরের বিশাল প্রান্তর। ওর ওপর দিয়ে কল্পনা তরঙ্গে সাওয়ার করে ছুটিয়ে দাও তোমার নয়ন মনকে। আর কি। সত্য তাড়াতাড়ি আমাকে বাধা দিয়ে বলল, থামো থামো, তুমি মাসিক পত্রের কবি, পাঠকরা হয়তো ভদ্রতার খাতিরে তোমার কবিতা সহ্য করে, কিন্তু মাছ ধরতে এসে এরকম কাব্যি আমাদের ধাতস্থ হবে না। সত্য, যাতে তুমি সোনার বেনে, কিন্তু কথা কইছিস ঠিক জেলের মতো। সত্য বললে, কইব না তো কি, আজ যে আমার জেলেদের পেশাই অবলম্বন করতে এসেছি। বেশ, দেখা যাক কবি বড় নাকি জেলে বড়। রাগের মাথায় একথা বললুম বটে, কিন্তু মনে মনে আমি বেশ জানতুম যে মাছ ধরার ব্যাপারে নিতাই আর সত্যের কাছে আমি নাবালক ছাড়া আর কিছুই নই। ওরা ধনির সন্তান, ওদের নিজেদের বাগান আছে, ছেলে বয়স থেকেই ওরা নিয়মিত মাছ ধরার চর্চা করে আসছে। অবশ্য ডানকুনি স্টেশনের কাছে আমাদের একটা ছোটোখাটো বাগান আছে, সেখানেও গুরুজনদের সঙ্গে আমি মাছ ধরতে গিয়েছি এবং বড় বড় রুই কাতলাও ধরে এনেছি। তবে কি জানেন, ছিপের সাহায্য নয়, মাছ ধরেছি জেলে ডেকে জাল ফেলে। যাই হোক, প্রায় সন্ধ্যা পর্যন্ত মাছ ধরা চলল এবং সেদিন আমার মান রক্ষা করল বোধহয় কাব্যের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং। সত্যের ছিপের টোপকে মাছেরা সেদিন একেবারে বয়কট করে বসল। নিতাইয়ের টোপ গিলছিল একটি মাত্র মাছ, এবং আকারে সে মাছটি বোধহয় খুব সামান্যই হবে, এবং শেষ পর্যন্ত মাছটা সম্ভবত আমার মুখ চেয়েই জল ছেড়ে ডাঙায় উঠতে রাজি হলো না। নিতাই খানিকক্ষণ চেষ্টা করে তার সুতোগুলো গুটিয়ে নিল, কিন্তু এরপরে আমার ছিপে পড়ল পর পর 5-5টা মাছ। তার মধ্যে সবচেয়ে বড় মাছটার ওজন বোধহয় 3 পোয়া হবে। সবচেয়ে ছোট মাছটিও প্রায় পোয়া খানেকের বেশি নয়। সত্য তাচ্ছিল্যের স্বরে বলল, মাঝে মাঝে হাত খুলে যায় আনাড়িদের। নিতাই মুখ ভার করে বলল, ওগুলো আবার মাছ নাকি? আমি হলে ওদের ধরেই আবার ছেড়ে দিত।
আমি ছিপে সুতো গুটোতে গুটোতে বললাম, আপাতত এসব বাজে কথা ছেড়ে এখান থেকে ওঠো তো দেখি। এখন আমাদের স্টেশনের দিকে পা চালাতে হবে। কলকাতা যাওয়ার শেষ ট্রেনটা আর বোধহয় বেশি টাইম নেই, এই এলো বলে। কিন্তু আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই আচমকা জেগে উঠল একটা প্রবল ঝোড়ো হাওয়া, এবং বিস্তীর্ণ এক লকলকে বিদ্যুৎ ছুরিকা চোখ ধাঁধিয়ে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চিরে ফেলে চারিদিক কাঁপিয়ে কর্ণভেদী গর্জন করে উঠল। যেমন ভৈরব বজ্রের প্রচণ্ড কণ্ঠ। সঙ্গে সঙ্গে হুড় করে নেমে এলো প্রপাতের মতো বৃষ্টিধারা। কি বৃষ্টি! থই থই করছে মাঠ ঘাট এবং সমস্ত অঞ্চল। আর সে কি ঝড়! তাল নারিকেল গাছগুলো তুমড়ে মুচড়ে যেন কেঁদে কেঁদে উঠছে। আকাশ যেন অনন্ত কালিমার প্রলেপে ঢেকে গেছে। ঘন ঘন বিদ্যুতের চমকানি ও বজ্রের ধমকানি স্তম্ভিত করে দিতে চায় চোখ আর কানকে। কলকাতায় ফেরার কথা মন থেকে যেন বিলুপ্ত হয়ে গেল। সত্যের বন্ধু বেচারা সেই ঝড় জলের মধ্যে ভিজতে ভিজতে টিফিন ক্যারিয়ার করে আমাদের জন্য নিয়ে গেল নৈশ খোরাক। সত্য বলল, ডান হাতের কাজ তো চুকলো, এখন রাত কাটানো যায় কেমন করে? শোবো কোথায়? আমি বলল, কেন রে, বাংলোয় তো দুখানা ঘর রয়েছে। বাগানে একবার চুরি হয়ে গিয়েছিল। বাবা সমস্ত আসবাবপত্র একখানা ঘরে পুরে দরজায় দুটো তালা লাগিয়ে রেখেছেন। আর অন্য ঘরখানা? ওখানে মেঝের ওপর পাতা আছে খালি কাঠের পাতাতন, আর আছে মস্ত বড় একটি কাঠের আলমারি। বিছানাপত্র কিছু নেই। নিতাই বলল, কুছ পরোয়া নেই, ওই পাটাতনের উপরেই গড়িয়ে আজকের রাতটা কাটিয়ে দিতে পারো। একটা রাত বই তো নয়। ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ যখন করতে যাচ্ছি তখন আবিষ্কার করলাম যে একটা দরজারও হুড়কো নেই। নিতাই বলল, হুড়কো না থাকে না থাক, এই দুর্যোগের চোর তো দূরের কথা, শেয়াল কুকুরও পথে বেরোবে, সুতরাং কোনো ভয় নেই। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখনই ঘুমাবো। আমারও খালি খালি হাই উঠছে। ওদের ঘুমও বড় সাদা, যেমন সময় অমনি নাক ডাকা শুরু। আমার আবার উটকো জায়গায় ঘুম আসে না। হুড়কোবিহীন দরজার কপাট দুখানা ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে একবার খুলে যাচ্ছে ও একবার বন্ধ হয়ে যাচ্ছে। ঘরের ভিতরে অনেকখানি জায়গা জুড়ে ছুটে আসছে বৃষ্টির ছাঁট। শীতে কনকন করছে সর্বাঙ্গ। বিপদের ওপর বিপদ, ঘর অন্ধকার। একটা কেরোসিনের ল্যাম্প আছে বটে, কিন্তু যতবার জ্বালি নিভে যায় বাতাসের দাপটে। এরই মধ্যে শুরু হলো নতুন তাণ্ডব। খটখট করে কে যেন চলাফেরা করছে বাংলোর বারান্দায়। এত রাত্রে ঝড় জলের রাতে এ আবার কে? খটখটানি একবার থামল, তারপর আবার আরম্ভ হলো। ধাক্কা মেরে জাগিয়ে দিলাম সত্য আর নিতাইকে। ধরমর করে উঠে তারা শুধল। ব্যাপার কি? ব্যাপার কি? বারান্দায় কে বেরিয়ে বেড়াচ্ছে? বারান্দায় কে যেন বেরিয়ে বেড়াচ্ছে, তারাও কান পেতে শুনল। নিতাই আঁতকে উঠে বলল, বাঘ! সত্য বলল, ধ্যাৎ, এখানে বাঘ আসতেই পারে না। খবরের কাগজে বেরিয়েছিল, লিলুয়ার কাছে একটা চিতে বাঘ রেলে কাটা পড়েছে। বাঘ কি খটখট করে চলে? বাইরে গিয়ে দেখে এসো ওটা গরু কি ছাগল। দুর্যোগে আশ্রয় নিয়েছে বাংলোর বারান্দায়।
আমি বললাম, সত্য, তুমি বাইরে গিয়েই দেখে এসো না। সত্য বাইরে যাওয়ার জন্য কোনো উৎসাহই প্রকাশ করল না। বাইরে থেকে এবার আওয়াজ শুরু হলো, ঘোঁত 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 করে। নিতাই শিউরে উঠে বলল, ওটা আবার কে রে বাবা? গরু কি ছাগল খোপ খোপ করে ডাকে নাকি? তারপরেই আমরা সভয়ে দেখলাম দরজার সামনে এসে দাঁড়ালো একটা কিম্ভূত কিমাকার ছায়া মূর্তি। আবার সে সেই বিশ্রী স্বরে ডাকলো, ঘোঁত 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 করে। নিতাই অস্ফুটে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, ভাল্লুক! খুব জোরে ছুটে এলো ঝড়ের একটা বৃষ্টি মাখা ঠান্ডা নিঃশ্বাস। সঙ্গে সঙ্গে মূর্তিটা যেন হুড়মুড় করে ছুটে এলো ঘরের ভিতরে। আত্মরক্ষার ধর্ম কি আশ্চর্য! আমাদের কাউকে কিছু বলে দিতে হলো না। বিদ্যুৎ বেগে তিনজনেই ছুটলাম প্রকাণ্ড আলমারিটার দিকে। সত্যের দেহ ছিল বেঁটে, মোটা সোটা, এবং তার একখানা পা খোঁড়া। কিন্তু আমার আগেই সে অদ্ভুত ক্ষিপ্রতার সঙ্গে আলমারির মাথার ওপর চড়ে বসল। গোবর গণেশ নিতাইটা নিচে থেকে আকুল স্বরে বলে উঠল, আমাকে ভাল্লুকে খেলে আমি উপরে উঠতে পারছি না, আমাকে তোমরা একটু তুলে নাও। সত্য আর আমি দুজনে মিলে টানা হ্যাঁচড়া করে ওকে আলমারির উপরে তুলে নিলাম কোনো রকমে। প্রায় ফুরিয়ে এসেছে আমাদের কথা। আলমারির টঙে বসে শীতে কাঁপতে কাঁপতে কাটিয়ে দিলাম গোটা রাতটা। ঘরের ভিতর থেকে আর কোনো খটখট বা ঘোঁত ঘোঁত শব্দ কিন্তু আর আমরা শুনতে পেলাম না। একবার ইচ্ছে হলো দেশলাইয়ের কাঠি জেলে একবার দেখে চেষ্টা করি ঘরের ভিতরে কি আছে। এই নিতাই, একবার দেখবো নাকি দেশলাই কাঠিটা জেলে? নিতাই ফিসফিস করে বলল, খবরদার, ভাল্লুকটা তাহলে খেপে যেতে পারে। ঝড় থেমে বৃষ্টি কমে এসেছে। রাত পোয়াতে আর দেরি নেই। ঘরের ভিতরের অন্ধকার এখন পাতলা। নিচে আবছায়ার মতো দেখা যাচ্ছে এক কোণে শুয়ে রয়েছে কি একটা জীব। রাত পোয়ালে ফর্সা হলো, চোখ তখন আর ঝাপসা নয়। জীবটাকে দেখলুম, একটা ধূসর রঙের ধূমস শুয়োর শুয়ে আছে সেখানে।